নমস্কার, দেখছেন দ্য ভয়েস ইন্ডিয়া আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সৃঞ্জয়। একেবারে আছি রাজভবনেরই সামনে, রাজভবনের যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি। বেশ কিছুক্ষণ আগেই যে রাজ্য বাজেট অর্থাৎ রাজ্যে এই ওয়েস্ট বেঙ্গলে পালা বদলের পর নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন আজ 22শে জুন হলো এবং বাজেট ঘোষণা করলেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এবং কি কি উঠে এলো আজকের এই বাজেট অধিবেশন থেকে, যেগুলো উঠে এলো তার মধ্যে প্রথমেই একেবারে যে সুখবর দেব সেটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 1 অক্টোবর থেকে যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা কিন্তু হারটা বৃদ্ধি হলো। অর্থাৎ আগে যে রাজ্য সরকারি কর্মীরা 18% ডিএ পেতেন, 1 অক্টোবর থেকে সেই রাজ্য সরকারি কর্মীরাই পাবেন 38% হারে ডিএ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা পাবেন 60%। অর্থাৎ এক ধাক্কায় রাজ্য এবং কেন্দ্র সরকারের যে ডিএ বা মহার্ঘ ভাতা তার মধ্যে পার্থক্য 22%। এক ধাক্কায় অনেকটাই কমে এসছে এই পার্থক্য। এবং এরপর যে বাজেটের আরেকটা দিক, যে গ্রাজুয়েট বেকার যারা রয়েছে, গ্রাজুয়েট বেকারদের জন্য প্রত্যেক মাসে থাকছে 3000 টাকা ভাতা এবং যারা নন গ্রাজুয়েট সেই অন্যান্য বেকারদের জন্য থাকছে মাসিক 2000 টাকা ভাতা। রাজ্যে আদর্শ বিদ্যালয় তৈরি করার জন্য মোটামুটি 1200 কোটি টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। এর পাশাপাশি বিধায়কদের ফান্ড অর্থাৎ এমএলএ ফান্ড কিন্তু 70 লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছে 1 কোটি টাকা। এর পাশাপাশি যে ঘোষণা, সুন্দরবনে মাল্টি স্পেশালিটি হসপিটাল তৈরি করা, তার সঙ্গে থাকছে পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান একটি কার্ড, যেটি একটি স্বাস্থ্য বীমা বলা যেতে পারে। এবং তার পাশাপাশি পিএম সূর্যঘর যে প্রকল্প, অর্থাৎ প্রথম রাজ্য সরকারের পালা বদলের পর বিজেপির যে নতুন পিএম সূর্যঘর প্রকল্প, তার জন্য বরাদ্দ রয়েছে 100 কোটি টাকা। সাংবাদিকদের পেনশন হিসেবে মাসিক 5000 টাকা ভাতা, এটা একটা দেবে রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়াররা পাচ্ছেন 2000 টাকা প্রতি মাসে। 1 লক্ষ সরকারি চাকরি তাতে নিয়োগ এবং সেখানে বলা হয়েছে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। এছাড়াও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি সংরক্ষণ করার জন্য সংস্করণের কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করেছে বিজেপি সরকার। কলকাতা বিমানবন্দরের চাপ কমানোর জন্য এরপর কল্যাণীতে তৈরি হতে চলেছে নতুন বিমানবন্দর। প্রতি জেলায় থাকছে স্টুডেন্টদের জন্য ফ্রি কোচিং সেন্টার। এছাড়াও যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চলেছে সেই পরীক্ষার্থীদের জন্য ফ্রি কোচিং রাখা হবে এবং পাশাপাশি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে সেই স্টুডেন্টের জন্য এককালীন 30,000 টাকা দেবে রাজ্য সরকার। এর পাশাপাশি থাকছে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি যারা কর্মী রয়েছেন তাদের জন্য মাসিক 5000 টাকা ভাতা। এছাড়াও আমরা জানি যে সরকারি বাসে আপাতত মহিলাদের জন্য ফ্রি করে দিয়েছে যাতায়াতে রাজ্য সরকার। সেই সরকারি বাস পরিষেবার জন্য 550 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের বিজেপি সরকার। এর পাশাপাশি আরো যে মূল একটি ঘটনা যেটা উঠে এসেছে, তিনি যে ঘোষণা করেছেন ঘাটাল মাস্টার প্ল্যান, অর্থাৎ এতদিন ধরে রাজ্যে যে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উঠছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না, সেই ঘাটাল মাস্টার প্ল্যান করা হবে কিন্তু কেন্দ্রীয় সরকারের সহায়তায়। এবং ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আপাতত 1200 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এছাড়াও আরো যে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা কৃষক রয়েছেন সেই কৃষক পরিবারের জন্য মাসিক 3000 টাকা করে দেবে রাজ্য সরকার। আপাতত পর্যন্ত 4.38 লক্ষ কোটি টাকা, এটি হলো একেবারে পূর্ণাঙ্গ বাজেট যেটি ঘোষণা করেছেন নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যে বিজেপি সরকার এসছে তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন করা হয়েছে রাজভবনে এবং ঠিক তারপরেই অর্থাৎ বাজেট পেশের কিছুক্ষণ পরেই আমরা উপস্থিত হয়েছি একেবারে ধর্মতলার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, ঠিক যেখানে আপনাদেরকে দেখাবো যারা আপার প্রাইমারি অর্থাৎ যারা টেট পাস করেছেন এবং বিএড ট্রেনিং সম্পন্ন যে মানুষরা বা যে চাকরি প্রার্থীরা, তারা এখানে দীর্ঘ 4 বছর ধরে ধর্ণা মঞ্চ করেছেন। দীর্ঘ 4 বছর ধরে তারা এখানেই বসছেন। সকালবেলা কোর্টের আদেশে 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত তারা এখানে ধর্ণা দেন। এবং আমি যদি একটু দেখাতে বলি তাদেরকে, এই যে শুনলেন তাদের কথা, যে 4 বছর ধরে তারা যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, 4টে বছর ধরে তারা যে এই ধর্মতলা এই পাদদেশের চক্কর নিচে যেখানে ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, তারা কি বলছেন
এই যে আপার প্রাইমারি যে সরকারি চাকরি স্কুলের যে আপার প্রাইমারি, সেখানে তারা টেট পাশ করার পরেও, তারা বিএড এর ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরেও তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারছেন না, তারা ইন্টারভিউতে বসতে পারেননি। তাদের জন্য বিগত যে আগের যে সরকার ছিল, তারা বারংবার তাদের কাছে আবেদন করা ছিল, সেই সরকারের কাছে তারা আবেদন করেছিলেন, কিন্তু 4টে বছর অতিক্রান্ত হয়ে গেছে। বাংলায় তৃণমূল সরকারের পতন হয়ে বিজেপি সরকার চলে এসছে, নতুন সরকার চলে এসছে, নতুন এই সরকার এসছে, তাই নতুন সরকারের কাছে তারা আবারও করজোড়ে আবেদন করছেন যে যাতে করে এই যে এতদিন ধরে যে নিয়োগের যে দুর্নীতি হয়েছে, এতদিন ধরে যে চাকরির দুর্নীতি হয়েছে, যে যোগ্য প্রার্থীরা, যে যোগ্য ক্যান্ডিডেটরা তারা চাকরি পাননি কিংবা ইন্টারভিউতে বসার সুযোগ পাননি, তাদের যে লিস্টগুলো রয়েছে, যে একটা দীর্ঘ তালিকা রয়েছে, তাদেরগুলো আস্তে আস্তে এই সমস্যা ক্লিয়ার করে যেন তারাও, এই নতুন সরকার তাদের দিকটাও একবার দেখেন। তাই আমি তাদের সঙ্গে কথা বলে নিয়েছিলাম, তারা কি বলছেন একবার শুনেন। 4 বছর ধরে এই ধর্ণা মঞ্চ মোটামুটি কখন থেকে বসেন আর সন্ধ্যেবেলা কখন উঠছে? আমরা প্রতিদিন কোর্টের রুলস অনুযায়ী সকাল 11টায় আমাদের মঞ্চ শুরু করি এবং 4টার সময় মঞ্চে শেষ করি। প্রত্যেকদিন আমরা দীর্ঘ 4 বছর থেকে এরকমই করছি। রোদ, বৃষ্টি, ঝড় সব কিছু আমাদের মাথার উপর দিয়ে যায়। এরকম ভাবে ভালো লাগছে রোজ এতদিন ধরে একটা একঘেয়ে পরিস্থিতি? আমাদের মানে এই ছাড়া আর কোনো রাস্তা নাই। ভালো না লাগলেও আমাদের এখানে আসতে হয়। আমরা আমাদের শেষ রাস্তা যে আমরা মঞ্চ থেকে আমাদের দাবি আদায় করব, আমাদের যে ন্যায্য দাবি সেটা আমরা মঞ্চ থেকে আদায় করব। আর সেই পরিকল্পনায় বদ্ধপরিকর হয়ে আমরা মঞ্চে আসি, আর ভবিষ্যতেও আসব। নতুন সরকারের কাছে কি আবেদন রাখছে? নতুন সরকারের কাছে একটাই আবেদন, যেটা এর আগেও সরকার যখন বিরোধী ছিল তখন আমরা বলেছি, শুভেন্দু বাবু হোক, দিলীপ বাবু হোক, অগ্নিমিত্র পাল হোক, সবাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, এসেছিলেন বিরোধী হিসাবে। আমাদেরকে তখনও আশ্বস্ত করেছিলেন যে হ্যাঁ, আপনাদের যে দাবিটা সেটা ন্যায্য, আপনাদের সরকারকে আপনাদের দাবি নিয়ে ভাবা উচিত। তো এখন সরকারেই ওনারা এসেছেন, তাই ওনারা যে কথাগুলো আমাদেরকে বলে গেছিলেন যে হ্যাঁ, আমাদের দাবিটা ন্যায্য, আমাদের চাকরিটা আমাদের প্রাপ্য, তো সেটা যেন ওনাদের মনে থাকে যে হ্যাঁ, আমরা এই কথাটা ওখানে বলে গেছিলাম, তো এদের চাকরিটা ন্যায্য, এদেরকে চাকরিটাও দেওয়া হোক, এটাই দাবি। মানে এমনি স্বাভাবিকভাবে পরিবার চলছে কি করে? একটা ছেলের ওপর তো স্বাভাবিকভাবে পরিবারের অনেক কিছু ডিপেন্ড করে, তো কিভাবে চালাচ্ছেন? আমরা আমরা হয়তো এখানটায় আসছি, মাসে আমরা 4 থেকে 5 দিন এখানটায় আসছি। মাসে 4 থেকে 5 দিন, তার মধ্যে আমাদের যে দিনে হয়তো 500 বা 1000 টাকা আমরা ইনকাম করছি। আমাদের সেটা যেদিন আসছি আমাদের একটু খুবই কষ্ট হচ্ছে পরিবার চালাতে। কারণ আমরা দূর দূরান্ত থেকে আসছি, ধরেন আমরা মালদা, কেউ কোচবিহার থেকে আসছি। আমরা আসাতেও আমাদের মোটামুটি খরচা হয় 1,500 থেকে 2,000 টাকা আমাদের খরচা হয়ে যায়। এবার ওদিকে খরচা হচ্ছে, আবার এদিকে আমাদের হয়ে যাচ্ছে, ইনকাম হচ্ছে না। এই পরিস্থিতি আমাদের চলছে, দুঃখ কষ্টের মধ্যে। তো সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদের এই দুঃখ কষ্টটা দূর দূর করতে সাহায্য করে সরকার আমাদেরকে, যত তাদের যদি চাকরিটা দিয়ে দেয়। আমরা যেহেতু যোগ্য এবং আমরা টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট, আমরা সাদা খাতা দিয়ে পাস করা ক্যান্ডিডেট নই। আমরা পরীক্ষা দিয়ে রীতিমতো পাস করেছি, আমাদের ট্রেনিং আছে। এই নিয়ে সরকারের কাছে আমাদের আবেদন, যেহেতু আমাদেরকে চাকরিটা দেয়, আমরা যোগ্য, যোগ্য অযোগ্য আমরা নেই। আমরা সাদা পাতা দেওয়া পাস করা ক্যান্ডিডেট নয়, আমরা পাস করা ক্যান্ডিডেট, ট্রেন্ড উইথ টেট পাস। সরকারের কাছে আপনারা যদি পৌঁছে দেন খুবই ভালো হয়, যে আমাদের এই মঞ্চটা যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আছে, কিছু ছেলে মেয়ে, ওদের কথা যদি সরকার জানে, তবু আমরা এই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকার জানুক, আর আমাদের কথাটা চিন্তা ভাবনা করে আমাদের যত দ্রুত সম্ভব চাকরি দেওয়ার ব্যবস্থা করুক। ধন্যবাদ। 4 বছর কমপ্লিট হয়ে গেছে, 4 বছর 6 দিন আমাদের ধর্ণা মঞ্চ চলছে। আমাদের মূলত দাবি হচ্ছে, আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছি আগের সরকারের দুর্নীতির ফাঁদে পড়ে। আমাদের ইন্টারভিউতে আমাদের ডাক পাইনি, সেই থেকেই আমাদের দাবি যে নোটিফিকেশানে 2016 যে নোটিফিকেশান বেরিয়েছিল আপার প্রাইমারির, তাতে বলা ছিল 8 রুলস মেনে ইন্টারভিউয়ে 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে আপডেট করতে হবে। বিগত সরকার যিনি আগে ছিলেন তারা সিট আপডেটও করেননি, কিছুই করেননি। সিটটা যদি আপডেট হতো তাহলে আমরা বসে থাকতাম না, আমাদের চাকরি হয়ে যেত। রাজ্যে যে নতুন বিজেপি সরকার এলো, কি মনে হয় কিছু আগে যেগুলো অসুবিধা ছিল কিছু কি পরিবর্তন হবে?
আশা তো রাখি কিছু পরিবর্তন হবে, কিন্তু তাকেও সময় দিতে হবে এখন আমাদেরকেও, যে নিয়োগ নিশ্চয়ই করবে উনি। যে নতুন সরকার, তার সুনাম রাখার জন্য মঞ্চ তো রাখবে না, মঞ্চে সবাইকেই চাকরি দেবে। তা একটু আমাদের ধৈর্য ধরতে হবে। 4 বছর যেহেতু আমরা আন্দোলন করছি, আমাদের অনশন ছিল, সবকিছু ছিল। আর মুখ্যমন্ত্রী আগে যখন বিরোধী দলনেতা ছিলেন তখন কিন্তু আমাদের মঞ্চে এসেছিলেন এবং উনি বলেছিলেন যে আমরা যখন সরকারে আসবো, ক্ষমতায় আসবো, আমাদের এই মঞ্চগুলো চাকরির দেওয়ার ব্যবস্থা করব। তো আজ আপনারা শুনলেন যে রাজ্য বাজেট একদম পূর্ণাঙ্গ অধিবেশন হলো রাজভবনে, অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। তো আমরা দেখলাম যে সরকারি কর্মচারীদের যাদের ডিএ 18 থেকে 38% হয়ে গেল। তো আর আপনাদের ক্ষেত্রে সেখানে ইন্টারভিউ হচ্ছেই না, আপনারা সেটা সুযোগই পাচ্ছেন না। এদিকে অন্যান্য সরকারি কর্মচারী তাদের দিন দিন ডিএ বাড়ছে, মাইনে বাড়ছে। তো এই বিষয়ে দাদা কিছু বলবেন? নমস্কার। মূলত প্রথমেই বলি, আমরা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চ, আমরা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আজ 4 বছর 6তম দিন ধরে অবস্থান বিক্ষোভরত। বিগত যে সরকার ছিল সেই সরকারের প্রায় প্রত্যেকটা দপ্তরে আমরা ডেপুটেশন দিয়েছি, কিন্তু ডেপুটেশন দিলেও কখনো আমরা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারিনি। আমাদের মুখ্যমন্ত্রীর কালীঘাটে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের 59 জনের নামে কেস চলেছিল, সেই কেসটা কয়েকদিন হলো কেসটা উঠেছে, আমরা মুক্ত হয়েছি। তাহলে আমাদের দাবি যেটা ছিল, বিশেষ করে আপার প্রাইমারি 2014 সালে নোটিফিকেশন বেরোয়, আর 2015-তে পরীক্ষা হয়, 16-তে রেজাল্ট বেরোয়। নোটিশে বলা ছিল, যেটা কলকাতা গেজেট 8 রুলসে বলা ছিল, যে ভাইবার 15 দিন আগে পর্যন্ত যত সিট থাকবে সমস্ত সিট আপডেট করে সমস্ত সিটে নিয়োগ দেওয়া হবে। আচ্ছা, তখন সিট সংখ্যা ছিল 14,339। বর্তমানে কোনো কারণবশত, জানি না কোন অজ্ঞাত কারণে, সে সিট সংখ্যা যেটা নিয়োগ চলছে সেটা 14,052টা সিটে সিট সংখ্যা কমে গেছে। যে 14 থেকে আর 26, প্রায় 12 বছর হতে চলে। এই 12 বছরে নিশ্চিত অনেকে রিটায়ার্ড হয়েছেন। আজ স্কুল সংখ্যা হয়তো কিছু বেড়েছে, সেই হিসেবে সিট কিন্তু প্রচুর সিট হওয়ার কথা, 50,000 উপরে হয়তো সিট হওয়ার কথা, কিন্তু সিট কিন্তু একটাও বাড়ায়নি। যার জন্য বারবার বিগত সরকারের কাছে আমরা বলেছিলাম, কিন্তু সরকার কর্ণপাত করেনি। আর বাজেটের যে বিষয়টা বলছেন, বাজেটটা যে অন্যান্য সমস্ত দিকেই ডিএ বেড়েছে, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, ওদের বেতন বেড়েছে, অবশ্যই বাড়া প্রয়োজন। সিভিক ভলেন্টিয়ার, ওদেরও কিছু বেড়েছে, অন্যান্য সমস্ত দিকেই বেড়েছে। কিন্তু আমরা যারা চাকরি দাবিতে টেট পাস ট্রেন্ড যোগ্য, কোনো সাদা খাতা দিয়ে পাশ করিনি, আমরা একদম যোগ্যতার ভিত্তিতে পাশ করেছি, কিন্তু আমাদের নিয়ে এই বাজেটে কোনো কিছু বলা হলো না বা কোনো কিছু নেই। এটা আমাদের কিছুটা হতাশ করেছে আর কি। ঠিক আছে। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকারই নাকি এখন, যে এতদিন তো চাকরি সেরকম ভাবে ছিল না আমরা দেখেছি, তো সেক্ষেত্রে 1 লক্ষ নতুন সরকারি চাকরি সেখানে নিয়োগ হবে এবং 33% মহিলাদের জন্য সংরক্ষণ করে রাখা রয়েছে। তো দিদি এই বিষয়ে কিছু বলবেন? আচ্ছা, ওটা দেখুন, ওটা যেটা বলেছেন ওটা আবার পরীক্ষা নোটিফিকেশন বেরোবে, তাদের হবে। কিন্তু আমাদের পক্ষে এখন ওই রকম পরীক্ষা দেওয়ার মানসিকতা আর নেই। 4 বছরে এখানে বসে থেকে থেকে আন্দোলন করে আমাদের সেই ফিজিক্যালি এবং মেন্টালি আমরা এক্সস্টেড হয়ে আছি। আমাদের কোনো রকমভাবে আমি পরীক্ষা দিতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের যেটা এখনো প্রবলেম আছে, বা যে ওয়েটিং লিস্ট আছে, ওয়েটিং লিস্টের যারা ক্যান্ডিডেট আছে তাদেরও নিয়োগ এখনো হয়নি। সেটা হয়নি বলেই হয়তো আমাদের এই সমস্যাটারও সমাধান হচ্ছে না। যদি ওইটার নিয়োগ হয়ে যায়, ওদের সমস্যার সমাধান হয় ওয়েটিংদের, তাহলে আমাদেরও এখানে মঞ্চ থেকে হয়তো আমাদেরও নিয়োগ হয়ে যাবে, এই আশা সরকারের কাছে, নতুন সরকারের কাছে আমাদের আছে এই আশাটা। নতুন বিজেপি সরকার হওয়ার পর কি এখানে কেউ এসেছিলেন না, বিজেপি? কেউ আসেননি, কিন্তু আমরা যেখানেই দেখা করতে গেছি সবাই দেখা করেছেন, আমাদের কে আশ্বস্ত করেছেন যে আমরা হ্যাঁ আপনাদের কথা জানি, আমরা করব, একটু সময় দিন, কথা বলেছে। আমরা কিন্তু অনেক জায়গায় গেছি এবং কেউ ফিরিয়ে দেয়নি। সবাই বলেছে আমরা জানি, এর আগে আপনাদের মঞ্চে আমরা এসেছি, যখন বিরোধী দলে ছিলাম তখন আমরা এসেছি, এই কথা কিন্তু ওরা বলেছে, স্বীকার করেছে। দিদি আপনার নাম? আমার নাম শ্রাবন্তী মিস্ত্রি। আপনিও তাহলে এনাদের সঙ্গে 4 বছর ধরেই রয়েছে? হ্যাঁ, আমরা একই সঙ্গে, আমরা IBUPCPর তরফ থেকে আমরা একই সঙ্গে এখানে বসে ধর্ণা মঞ্চ চালাচ্ছি। বিগত সরকারের আমল থেকে বিগত সরকারই আমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছে, মানে আমাদেরকে ইন্টারভিউ থেকে বার করে দিয়ে সেই ম্যানিপুলেটেড করেছে, ওএমআর ম্যানিপুলেটেড করে অন্যদেরকে নিয়োগ করে নিয়েছে, যার জন্য আমরা এখানে পথে বসে গেছি। আমরা প্রত্যেকেই ট্রেন্ড।
তো এমন এমন দিন গেছে যে আমরা এই প্রাকৃতিক মনে হচ্ছে যে প্রাকৃতিক বিপর্যয়কে আমরা যারা জয় করে ফেলেছি। কারণ কি, এমন এমন দিন গেছে যে আমাদের সাইড দিয়ে বিদ্যুতের বাজ পড়েছে, 42 ডিগ্রি তাপমাত্রায় আমরা এখানে উপস্থিত হয়েছি। তারপর প্রচন্ড শৈত্য প্রবাহ, সেই শৈত্যের মধ্যে আমরা 11টা, শীতকালের 11টা মানে হচ্ছে মনে হয় যেন সকাল 8টা বা 7টা, হ্যাঁ সকাল 8টা কিংবা 7টা, হ্যাঁ এরকম মনে হয়। সেই শীতকেও আমরা কন্ট্রোল করে নিয়েছি, সবকিছুকে কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু আমরা কিছুতেই আমাদের জায়গা মতো পৌঁছতে পারছি না। হ্যাঁ, যে আমরা স্কুলে যাব, স্কুলে গিয়ে আমাদের জন্য যে অপেক্ষা করে আছে ছোট ছোট শিশুরা, তাদেরকে যে আমরা শিক্ষাদান করব, সেই জায়গা মতো আমাদেরকে আগের সরকার তো পৌঁছতে দেয়নি। তো এই দিনে আমাদের এই এখনকার সময় যে সরকার আছেন, এই সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের একান্ত দাবি যে আমাদেরকে সেই শিশুগুলোর কাছে পৌঁছে দিন, যাতে আমরা একটু একটু তিলে তিলে তাদেরকে শিক্ষাটা দিয়ে বড় করতে পারি। আর আমাদের এইখানে সহযোদ্ধারা যারা ছিল, তাদের মধ্যে অনেকেই মারা গেছেন, কেউ শরীর খারাপ করে মারা গেছেন, কেউ আর এই গ্লানি থেকে মুক্ত হতে পারেনি, আবার কেউ নিজে থেকে নিজেকেই শেষ করে দিয়েছে, সুইসাইড করে মারা গেছে। সুইসাইড মানে এখান থেকে সুইসাইড করেছে, মানে আপনাদের সামনেই কোনো? না না না, সে বাড়িতেই আর কি ডিপ্রাইভ হয়ে গিয়ে মারা গেছে, হ্যাঁ সুইসাইড করেছে। তো আমাদের দুঃখ এরকম ভাবেই, আমাদের দুঃখ মানে আমাদের জীবন ভরেই প্রবাহিত হয়ে যাচ্ছে। এই 4 বছর ধরে আমরা অনেক গ্লানি সহ্য করেই আজকে এইখানে এসে পৌঁছেছি। তাই স্যারের কাছে, সিএম স্যারের কাছে আমাদের একান্ত অনুরোধ যে আমাদের এখান থেকে মুক্তি দিন। আমরা আর কত বসে থাকবো মুক্তির জন্য? আশায় আশায় আমাদের সমস্ত জীবন চলে যাচ্ছে, আর কতদিন আমরা এখানে বসে থাকবো? সেই জন্য স্যারের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যান, আর যেন কোনো সহযোদ্ধার মৃত্যু দেখতে না হয়, সুইসাইড দেখতে না হয়, আর কাউকে যেন 59-এর মতো কাউকে যেন আবার জেলে না দেখতে হয়। জেলে বসে আত্মনাদ করা, বাড়িতে ছোট ছোট বাচ্চাদের রেখে এসে তারা আন্দোলন করছিল, আন্দোলনরত অবস্থায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারা জেলের মধ্যে আত্মনাদ করেছে, বাড়িতে ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করেছে মায়েদের জন্য। তো সেরকম দিন যেন আর না আসে, আমি সেটাই আপনার কাছে প্রে করছি। আপনি আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে আমাদের যথাযোগ্য জায়গায় পৌঁছে দিন। নমস্কার।